6 মাস বয়স থেকে 2 বছর বয়স পর্যন্ত আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা খুবই ভয়ঙ্কর। আপনার বাচ্চা কোনো রক্তশূন্যতায় ভুগছে না তো? আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফয়সাল কথা বলছি শিশুর হাসিমুখ পেজ থেকে। WHO রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে 6 মাস থেকে 5 বছর শিশুর প্রায় 40 to 60% বাচ্চা রক্তস্বল্পতায় ভোগে। তার প্রধান কারণগুলো হচ্ছে অপুষ্টি, আয়রনের স্বল্পতা, তারপর হচ্ছে কি সংক্রমণ, যে কোনো ধরনের সংক্রমণ, তারপর হচ্ছে জিনগত সমস্যা এবং হচ্ছে দুধ নির্ভর খাদ্যাভ্যাস। এইসব সমস্যার মাঝে আমি আজকে আলোচনা করব সবচেয়ে কমন সমস্যা, যেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। অর্থাৎ আমাদের বাচ্চাদের যে খাদ্য অভ্যাস, তার খাদ্য অভ্যাসের মধ্যে যে যে আয়রনের ঘাটতিটা থাকে, সেটার কারণে যে রক্তশূন্যতা হয়, সেটা সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আয়রনের ঘাটতি জানার আগে চলুন জেনে নিই শিশুর শরীরে আয়রনের প্রয়োজনীয়তা কতটুকু। আয়রন রক্ত উৎপাদনের অন্যতম প্রধান হাতিয়ার। আয়রন বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। আয়রন ইমিউনিটি সিস্টেম অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার অন্যতম উপাদান হিসেবে সাহায্য করে। আয়রন বডি গ্রোথ এবং ডেভেলপমেন্টে সাহায্য করে। এবং আয়রন আমাদের শরীরে বাচ্চাদের বিভিন্ন ধরনের মেটাবলিজম অর্থাৎ হচ্ছে বাচ্চাদের হজম শক্তি বা আদার্স যে ভিতরে যে এনজাইমেটিক্যাল প্রবলেম থাকে, সেগুলোতে অন্যতম সাহায্য করে। চলুন এবার জেনে নিই যে আয়রন স্বল্পতার কারণে আমরা কী কী লক্ষণ পেতে পারি। এক, বাচ্চার রক্তশূন্যতার কারণে বাচ্চার শরীর ফ্যাকাশে হয়ে যাবে। বাচ্চা ঘন ঘন শ্বাস নেবে, বাচ্চা অনেক বেশি টায়ার্ড থাকবে, বাচ্চা শ্বাসকষ্ট ভোগ করবে, বাচ্চা কিছু খেতে চাইবে না, বাচ্চা দ্রুত হাঁটা শিখবে না, বাচ্চার তার যে নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছিল সেগুলো অত্যন্ত ধীর বা কমে আসবে। সাধারণত 6 মাস বয়স পর্যন্ত বাচ্চা যত নিউট্রিশন বা আদার্স যে প্রয়োজনীয় যে ফ্যাক্টরসগুলো থাকে, সেগুলো সব মায়ের দুধ থেকেই পেয়ে থাকে। বাট 6 মাসের পর থেকে মায়ের দুধ তেমন একটা ভূমিকা রাখতে পারে না, কারণ মায়ের দুধে সবসময় আয়রনের পরিমাণটা কম থাকে। অর্থাৎ শুধু যদি কোনো বাচ্চা 6 মাসের পর অন্য কোনো খাবার না খেয়ে শুধুমাত্র বুকের দুধ খায়, সেক্ষেত্রেও আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা যেতে পারে, অর্থাৎ রক্তস্বল্পতায় ভুগতে পারে। WHOর গাইডলাইন অনুযায়ী যে একটা বাচ্চার 7 থেকে 12 মাস বয়স পর্যন্ত আয়রনের দরকার হয় 11 গ্রাম, প্রায় 11 গ্রাম ডেইলি। এবং 1 থেকে 3 বছর সেটা হয় 7 গ্রাম ডেইলি। এবং সেটা 4 থেকে 8 বছর বয়সে সেটা পৌঁছায় 10 গ্রাম ডেইলি। এবং 6 মাসের পর থেকে যারা মায়ের দুধ দিয়ে থাকে, সেক্ষেত্রে সে আয়রন পায় 0.34 গ্রাম অনলি। অর্থাৎ যেটা সে সারাদিন যদি দুধ খেয়েও থাকে, বাচ্চা কিন্তু ওই পরিমাণ আয়রনটা পায় না। তাই শুধুমাত্র ব্রেস্ট মিল্ক করানোটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার অন্যতম একটা অনেক বড় কারণ। আর কিছু মা আছেন যারা বাচ্চাকে 6 মাসের পর থেকে দেখা যায় কি ফর্মুলা মিল্ক বাদে তারা গরুর দুধ দিয়ে থাকেন। গরুর দুধে সেটা আয়রনের পরিমাণ থাকে 0.58 অ্যারাউন্ড% অথবা তারও কম, কিন্তু সেটার অ্যাবজর্ব হয় শুধুমাত্র 10%। মায়ের দুধে যদিও বা আয়রনের পরিমাণটা কম থাকে, কিন্তু মায়ের দুধের অ্যাবজর্পশন যেটা রক্তে গিয়ে মিশে যাওয়া, সেটার পরিমাণ থাকে প্রায় 70 to 75%। এবং সেটা কিন্তু আপনার যে প্লান্ট সোর্স অর্থাৎ আমরা যে ফ্রুটসগুলি দিচ্ছি বা আমরা যে ফ্রুটসের মাধ্যমগুলি দিচ্ছি বা আদার্স যেমন ডাল, খেসারি, এগুলোর মাধ্যমে যেটা পাচ্ছে, সেটার পরিমাণ কিন্তু মাত্র 2 থেকে 5%। এবং যেটা আমরা প্রাণীজ দিয়ে থাকি সেটা অর্থাৎ যেমন গরুর মাংস, গরুর কলিজা, তারপর মুরগি কলিজা, খাসির কলিজা, সেটার আয়রন অ্যাবজর্পশন অর্থাৎ আয়রনটা রক্তে মিশে যাওয়ার পরিমাণ থাকে 30 to 40%। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে বলতে পারি মায়ের দুধের যদিও বা আয়রনের পরিমাণটা কম থাকে, বাট আমরা অ্যাবজর্পশনটা খুবই র্যাপিডলি হয়, অর্থাৎ খুব দ্রুত আয়রনটা ব্লাডে চলে যায়। দ্যাট মিনস আমরা কিন্তু মায়ের দুধটাকে কমপ্লিটলি রিপ্লেস করতে পারবো না। চলুন আমরা কথা বলি উদ্ভিদ যে সোর্সগুলো থাকে, সেই সোর্সগুলো আমরা কোথা থেকে পাবো, এবং 6 মাস থেকে 2 বছরের বাচ্চাকে আমরা সেটা কিভাবে দিতে পারি, এবং তাদের প্রতিদিনের যে রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা কিভাবে পরিপূর্ণ করতে পারি। বাচ্চাদের সচরাচর 6 মাস বয়স থেকে 2 বছর বয়স পর্যন্ত এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ঘাটতিটা অনেক বেশি থাকে। এখন আমাদের কথা জানা দরকার আমরা কিভাবে এটা প্রতিকার করতে পারি। আমরা আমাদের ডে টু ডে খাবারের মধ্যে আমরা কিভাবে খাবারের মাধ্যমে, খাদ্য অভ্যাসের মাধ্যমে এটা পরিবর্তন করাতে পারি। এক্ষেত্রে আমাদের জানতে হবে যে আয়রনের যে সোর্স থাকে, আয়রনের সোর্সগুলো কী কী। অর্থাৎ এক ধরনের খাবার থাকে যেটা খাবারগুলো প্লান্ট সোর্স থাকে, অর্থাৎ উদ্ভিদ থেকে আসে। আর কিছু খাবার আসে প্রাণীজ থেকে, যেটাকে আমরা
হিম আয়রন বলতে পারি প্রাণীজ খাবারকে, নন হিম আয়রন বলতে পারি উদ্ভিদ সোর্সটাকে। চলুন আমরা আজকে কথা বলি যে উদ্ভিদ সোর্সের খাবার, যেমন বেদানা, আপেল, খেজুর, কলার বিশেষ প্রকার যেমন হচ্ছে ছোট কলা, দেশি কলা আমরা যেটাকে বলে থাকি, তারপর হচ্ছে স্ট্রবেরি আছে, তারপর হচ্ছে তরমুজ আছে, আঙ্গুর আছে, কিশমিশ আছে, তাছাড়া আমরা খেসারির ডাল আছে, বিভিন্ন প্রকার ডাল আছে যেগুলো হচ্ছে আমরা বাচ্চাদের দিতে পারি। আমরা ফ্রুটসগুলোর দিকে যদি বিশেষভাবে চোখ রাখি, সেক্ষেত্রে আমরা যদি বলতে চাই তাহলে দেখা যায় সবচেয়ে বেশি আয়রনের রিচ ফ্রুট যেটা বলি সেটা হচ্ছে খেজুর। সবচেয়ে বেশি পরিমাণে আয়রন থাকে, আয়রন সমৃদ্ধ। খেজুরে বলা হয় আয়রনের পরিমাণটা প্রতি 100 গ্রাম খেজুরে প্রায় 1 গ্রাম পরিমাণ আয়রন পাওয়া যায়। অর্থাৎ আপনি যদি প্রতিদিন একটা বাচ্চাকে 100 গ্রাম খেজুর খাওয়াতে পারেন, তাহলে সেক্ষেত্রে সে তার ডেইলি রিকোয়ারমেন্ট যেটা আছে সেখান থেকে সে 1 গ্রাম পরিমাণ আয়রন সে পাবে, এবং সেটার আবার অ্যাবজর্পশন রেটও আছে, এবং আমাদেরকে সেই অ্যাবজর্পশন রেটটা কীভাবে বাড়ানো যায় সেই ব্যাপারেও আমি এখানে কথা বলবো। তাহলে আমাদের যদি বলি 6 থেকে 8 মাসের বাচ্চার ক্ষেত্রে আমরা কি কি দিতে পারি। 6 থেকে 8 মাসের বাচ্চার ক্ষেত্রে আমরা তাকে বেদানার রস দিতে পারি। আমরা সামান্য বেদানার রসটা নিব এবং সাথে আমরা সেখানে সামান্য অল্প পরিমাণে লেবু ছিটকে দিতে পারি। লেবুটা কেন? লেবুটা হচ্ছে অনেক গ্রেট একটা সোর্স ফর ভিটামিন সি। ভিটামিন সিটা কেন দরকার? কারণ এই যে আমি আপনাকে বললাম যে ফ্রুটের অ্যাবজর্পশন রেট শুধুমাত্র 2 থেকে 5%, এই 2 থেকে 5% যে সোর্স, সেটাকে যদি আপনি ত্বরান্বিত করতে চান, অর্থাৎ যদি সোর্সটা আরও বাড়াতে চান, অ্যাবজর্পশনটা আরও বাড়াতে চান, সেই ক্ষেত্রে ভিটামিন সি অনেক 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 বড় একটা ভূমিকা রাখে। সেটা দেখা যায় 2 থেকে 5%-এর জায়গায় সেটা সে 40-50% পর্যন্ত অ্যাবজর্ব করাতে সাহায্য করে। অর্থাৎ আপনি যদি সামান্য বেদানার রসের সাথে সামান্য পরিমাণ অল্প পরিমাণ ভিটামিন সিটা যুক্ত করে দেন খুবই সামান্য পরিমাণে, তাহলেও কিন্তু সেটা তার আয়রনের অ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেবে। তাছাড়া আমরা আরও দিতে পারি অ্যাপেলের পিউরি দিতে পারি, অর্থাৎ আপেলটাকে আমরা পিউরি করে আমরা বাচ্চাকে খাওয়াতে পারি। এছাড়া আমরা কলা চটকে খাওয়াতে পারি। বাচ্চা যেহেতু 6 থেকে 8 মাস বয়স পর্যন্ত তার দাঁত বা তার মাড়িগুলো তেমন একটা শক্ত থাকে না, সেক্ষেত্রে আমরা কলাটাকে একটু চটকে দিতে পারি। তারপর আমরা আসি 9 থেকে 12 মাস বয়সে আমরা কিভাবে দিতে পারি। আমরা যেটা কিশমিশ থাকে, কিশমিশগুলোকে আমরা ভিজিয়ে হালকা নরম করে আমরা বাচ্চাদের চাবাতে দিতে পারি। এই সময় তাদের মাড়িটা যথেষ্ট পরিমাণ শক্ত হয়ে আসে, তা এবং বাচ্চারা কিশমিশ বা আঙ্গুর এটা চাবাতে তারা মজাও ফিল করে। তো তাছাড়া হচ্ছে আমরা তরমুজের ছোট ছোট টুকরা দিতে পারি, এবং আমরা তাদেরকে যে আদার্স যে সোর্সগুলো থাকে, আমরা যে 6 মাসের পর থেকে যে আমরা অন্যান্য খাবার দিতে বলি, সেই খাবারগুলোর সাথে যেমন আপনি যদি তাকে সুজি বা হচ্ছে কি তাকে কোনো স্যারেলেক দেন, সেটার সাথে আমরা চাইলে খেজুরটা পুরাটা মিক্স ব্লেন্ড করে এটার কিছু টুকরো আমরা সেখানে মিক্স করব আপনার স্যারেলেক বা হচ্ছে তার আদার্স যে খাবার, যে মিষ্টি জাতীয় খাবার, সেটার সাথে আমরা মিশিয়ে তাকে আমরা একসাথে দুইটা সোর্স, অথবা আপনি খেজুর আর কিশমিশ একসাথে ব্লেন্ড করে অল্প ফ্রিজে রেখে দিবেন, এবং সেটা হালকা গরম করে আপনি স্যারেলেক বা সেটা হচ্ছে সুজির সাথে মিক্স করে বাচ্চাকে খাওয়াতে পারেন। সেই ক্ষেত্রে সে কিন্তু আয়রনের ভালো একটা সোর্স পাচ্ছে। এবং খাবার পরে আপনি হচ্ছে কি আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা বলি সচরাচর 6 মাসের পর থেকে ফর্মুলা মিল্ক স্টার্ট করতে। বিকজ আমি আগেই বলেছি মায়ের দুধে আয়রনের পরিমাণ খুবই কম থাকে, এবং গরুর দুধ তো মোটেও না। গরুর দুধের আয়রন অ্যাবজর্পশনও যেমন কম থাকে, সাথে অন্যান্য সাইড এফেক্টও আছে, যেটা আমরা পরবর্তীতে ভিডিওগুলোতে আমরা বর্ণনা করব যে গরুর দুধের অপকারিতাটা কী। সো আমরা মায়ের দুধ তো সে নিচ্ছে কন্টিনিউয়াস, তার সাথে আমরা 6 মাসের পর থেকে আমরা বলে থাকি বিভিন্ন ধরনের বয়স অনুযায়ী ফর্মুলা মিল্ক ব্যবহার করার জন্য। এই ফর্মুলা মিল্ক যখন আমরা ব্যবহার করব, তখন আমরা এটার সাথে আমরা চাইলে যেটা খেজুরের যেটা পেস্ট থাকে সেটাকে আমরা মিক্স করে দিয়ে গরম দুধের মধ্যে মিক্স করে দিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে রাখলে দেখবেন সেটার খাবারের স্বাদ, দুধের স্বাদটাও চেঞ্জ হবে, এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ খেজুরের পোর্শনটাও থাকবে। এবং আমি আগেই বলেছি খেজুর হচ্ছে সবচেয়ে বেস্ট সোর্স অফ আয়রন, অর্থাৎ খেজুরে আয়রনের সোর্সটা মানে আয়রনের যে পরিমাণটা সেটা অনেক বেশি থাকে। সো বাচ্চার সেক্ষেত্রে বাচ্চা একসাথে দুইটা বেনিফিট পাবে, এক ভিন্ন খাবারের স্বাদ, দুই আয়রনের পরিমাণ।
এই যে আমরা এত কথা বললাম, এত কিছু বললাম, আমি তো বলেছি যে আয়রনের অ্যাবজর্পশনটা খুবই কম, যেটা থাকে 2 থেকে 5%। এখন আমার তো এই খাবার দিয়ে যদি রক্তে না যায়, রক্ত উৎপাদন না হয়, তাহলে তো আমার এইসব খাবারের কোনো মানে হয় না। সেই জন্য আমাদের যেটা করতে পারি, আমরা বাচ্চাদের ভিটামিন সি দিব। ভিটামিন সির সোর্স কী কী আছে? যেমন কমলা আছে, মালটা আছে, তারপর আপনার লেবু আছে। লেবুটা অনেক সময় বাচ্চাদের গ্যাস হতে পারে, বা শুধু লেবু তো আসলে দেওয়া যায় না, তবে আমরা দিব অল্প পরিমাণ, যে কোনো অন্যান্য খাবারের সাথে আমরা চেষ্টা করব দেওয়ার জন্য। আর সাথে আমরা যেতে পারি সেটা মাঝে মাঝে আমরা হচ্ছে কি প্রতিদিনই তো আমরা আয়রনের সোর্সটাকে আমরা দিচ্ছি তার বডিতে, সেটা হোক সে প্ল্যান্ট সোর্সের মাধ্যমে, সেটা হোক হচ্ছে কি আপনার প্রাণী মানে গরুর কলিজা বা খাসির কলিজা বা মুরগির কলিজা এগুলোর মাধ্যমে, বা আপনার হচ্ছে ফর্মুলা মিল্কের মাধ্যমে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ভিটামিন সিটা অর্থাৎ বাচ্চাকে প্রতিদিনই অল্প অল্প পরিমাণে সামান্য লেবুর রস খাওয়ানো, বা হচ্ছে মালটার খাওয়ানো, কমলার রস খাওয়ানো, এগুলো অল্প অল্প পরিমাণে দিতে পারি। তাহলে হয় কি প্রতিদিন সে যা পাচ্ছে সেগুলোর কিছু কিছু পোর্শনকে সে বাড়িয়ে দিয়ে আয়রনটা ব্লাডে মিশে যাওয়ার পরিমাণটাকে অনেক 3 গুণ বেশি সে বাড়িয়ে দিবে। অর্থাৎ আয়রন যে বডিতে ব্লাডে শোষণ হয় সেটা সেটা শোষণ ক্ষমতাকে প্রায় 3 গুণ বাড়িয়ে দেয়। এবং এখন আমরা বলেছি এতক্ষণ আয়রন শোষণটা কেমনে হয়, কেমনে বাড়ানো যায়। এবার আমরা বলবো যে আমরা কোন জিনিসটা করলে যে আমাদের আয়রনের যে শোষণ ক্ষমতা, আয়রনটা যে রক্তে শোষণ হয়ে যায় সেটা আমাদের কমে যায়। সেটা হচ্ছে কি, বাচ্চারা, আমরা সচরাচর কিছু কিছু বাচ্চা আছে 1 বছরের পর থেকে আপনার দুধ চা খাওয়া শুরু করে, অথবা হচ্ছে কি অতিরিক্ত ক্যালসিয়াম, যেমন হচ্ছে মায়ের দুধ, যে আমরা ঘন ঘন যে মায়ের দুধ দেওয়া, বা হচ্ছে কি আমরা ফর্মুলা মিল্ক দেওয়া, এইসব দুধের মধ্যে সবসময় ক্যালসিয়াম সোর্সটা অনেক বেশি থাকে। সো এই ক্ষেত্রে যদি আমরা ক্যালসিয়াম দিয়ে থাকি, তাহলে আয়রনের অ্যাবজর্পশনটা কমে যায়। অর্থাৎ আপনি আয়রনযুক্ত কোনো খাবার দিলেন, সাথে যদি আপনি আবার সাথে সাথে যদি দুধ দিয়ে দেন, মায়ের বুকের দুধ বলেন, সেটা হচ্ছে কি ফর্মুলা মিল্ক বলেন, যদি খাওয়ান, তাহলে দেখা যায় আয়রনের যে শোষণ ক্ষমতা সেটা অনেক কমে যায়। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যখনই আমরা আয়রনযুক্ত খাবার খাওয়াবো, যে কোনো ধরনের ফ্রুটস হোক, সেটা অন্য কিছু হোক, তার আধা ঘন্টা পর্যন্ত আমরা সচরাচর দুধ দিব না, দুধ জাতীয় কোনো খাবার দিব না। কারণ আমি বলেছি দুধটা বা যে দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, এবং এই ক্যালসিয়ামটা বাচ্চার আয়রন যে অ্যাবজর্পশন থাকে সেটাকে কমিয়ে দেয়। সো আমরা হচ্ছে কি বাচ্চাকে আয়রনযুক্ত খাবার খাওয়ানোর মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে আমরা ক্যালসিয়ামযুক্ত খাবার বা বুকের দুধ বা অন্যান্য দুধ সেগুলো আমরা দিই। আয়রন সমৃদ্ধ খাবার শুধুমাত্র যে রক্ত বাড়ায় তা কিন্তু না, এবং সেটা তার সাথে সাথে আমি বলেছি যে মস্তিষ্ক ডেভেলপমেন্ট অর্থাৎ ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করে, বডি গ্রোথ অর্থাৎ হচ্ছে বাচ্চার ওজন বৃদ্ধি বলেন, বাচ্চার শারীরিক বৃদ্ধি বলেন, সব কিছুতে সাহায্য করে থাকে। তাই শুধুমাত্র আমরা যে আয়রন সমৃদ্ধ খাবার যে শুধুমাত্র রক্ত বাড়ার জন্যই দিব তা না, সেটা কিন্তু অন্যান্য সব জায়গায় সাহায্য করে। এবং আমি আপনাকে বলেছি যে থেকে 2 বছর বয়স পর্যন্ত আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা খুবই ভয়ঙ্কর। তো এই ক্ষেত্রে আমাদের সবসময় আয়রনের যে ঘাটতি, এই দিকগুলো আমাদের নজরে রাখতে হবে। তাছাড়া আরও অনেক ধরনের সমস্যা দেখা যেতে পারে। সব সমস্যা যে শুধুমাত্র আয়রনের কারণে হয় তা কিন্তু, কোনো ধরনের সমস্যা মনে হয় তাহলে দ্রুত একজন চিকিৎসকের সাথে পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী আগাবেন। বাচ্চার স্বাস্থ্য বলে কথা। পরিশেষে একটা কথা বলে যাই যে যদি অসুস্থ না হন, তাহলে কখনো সুস্থতার যে সুস্থতার যে নিয়ামত, আল্লাহর যে সুস্থতা, যে আল্লাহর কত বড় একটা নিয়ামত, সেটা কখনোই বোঝা যায় না। সেটা আপনি অসুস্থ হলে তখনই বুঝবেন যে সুস্থতা আল্লাহর যে কত বড় একটা নিয়ামত। আচার নয়, আমি আর বাড়াতে চাচ্ছি না। আশা করি পরবর্তীতে অন্য একটা টপিকস, রক্তশূন্যতার যে আরও অনেকগুলো টপিকস থাকে, অনেকগুলো কারণ থাকে, সেই টপিকসগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সো এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।